আচ্ছা, ইম্প্যাক্ট টেস্ট আর কোনোটা করছেন ল্যাবে? ম্যাম শেয়ার টেস্টও করা হয়েছিল। আচ্ছা, শেয়ার টেস্ট। এখন আমি লেকচার দিছি কিসের? শেয়ার টেস্টের লেকচার হইছে? না, শুধু টেনশন হয়েছিল মানে। শুধু টেনশন হয়েছিল, ইম্প্যাক্ট টেস্টও হয় নাই তাই না? না ম্যাম, ইম্প্যাক্ট টেস্ট ম্যাম আমরা ঈদের আগে করছিলাম ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে ওই লেকচার গুলা দিয়ে দেই আহ যতটুকু পারি আজকে। আর ক্লাস রেকর্ডিং হচ্ছে, সো কেউ জয়েন না করলেও সমস্যা নাই, আমি রেকর্ডিং দিয়ে দিব, ঠিক আছে? আজকেই দিয়ে দিব, আপনারা দেখে নিন। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা ব্যাপার ডিসকাস করার ছিল, সেটা হচ্ছে এই উইকে তো এমনি আমার দুইটা পরীক্ষার কারণে, আপনাদের কি ব্যাংকের রেডির পরীক্ষা ছিল, কারো কেউ দিছেন? মানে আমার হচ্ছে এই উইকে পরীক্ষা ছিল সকালবেলায়, এর জন্য আমি হচ্ছে ক্লাস নিতে পারি নাই। আর আগেও হচ্ছে, তো আমি চাচ্ছিলাম আপনাদের কি অফলাইনে আপনারা কোনো একটা উইক উইকডেতে, মানে শনিবার হোক বা অফ অফলাইনে কি একটা এক্সট্রা ক্লাস করতে পারবেন? কোনোভাবে ম্যানেজ করা পসিবল উইকডেতে, মানে ফ্রাইডে ছাড়া অন্য কোনো দিনে? ম্যাক্সিমাম তো জব হোল্ডার ম্যাম সবাই, মানে শুক্রবারই ছুটি থাকে ম্যাক্সিমাম, বাকি দিন। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি হচ্ছে জাহিদ স্যারের সাথে ডিসকাস করব হচ্ছে কালকে ইনশাল্লাহ। মানে আমার হচ্ছে এই উইকের লাস্ট যে শুক্রবার, ওই দিনও হচ্ছে ছুটি লাগবে। এখন এর এত ছুটি নিলে তো বেশি সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? আবার স্যাররা আবার অফলাইন, মানে অনলাইন ক্লাসও প্রেফার করেন না, এই জন্য ওনাদের সাথে আমি কথা বলে তারপরে তাহলে আপনাদের সাথে ডিসকাস করবো না, এখন আমি লেকচার দিয়ে নিই আগে। আচ্ছা, ডিরেক্ট শেয়ার টেস্ট আগে বলি। আমি মনে হয় কোনো একটা গ্রুপকে এটা করাইছি, করানো হইলেও সমস্যা নাই, আরেকবার রিক্যাপ হয়ে যাবে। তো ডিরেক্ট শেয়ার টেস্টে আমাদের হচ্ছে যেটা মেইন মেইন কনসার্ন যেটা ম্যাম থাকে আপনি সেটা, বলছিলেন যে এটা ল্যাবটা করে নেন, আমরা পরে এটা অনলাইনে ক্লাসটা করবো। এই আর কি, আমি এটা ল্যাবটা করছি কিন্তু ক্লাসটা হয় না। না না, আমি হচ্ছে ওই যে লাস্ট দিন আপনাদের যেদিন ফ্রুট ফেস্টিভ্যাল ছিল ওই দিন ডিরেক্ট শেয়ার টেস্টের ক্লাস নিছিলাম আপনাদের, মানে এখানে কিন্তু দুইটা গ্রুপকে আমি একসাথে ক্লাস নিচ্ছি। তো কাউদের ফ্রুট ফেস্টিভ্যালের দিন, যেদিন উপরে ছাদে ওই যে একদম টপ ফ্লোরে যেদিন ক্লাস হয়েছিল, ওই দিন আমি ডিরেক্ট শেয়ার টেস্ট করাইছিলাম। মনে থাকলে ভালো, যদি কারোর মনে থাকে, না থাকলে সমস্যা নেই। আবার দেখেন, কোনো সমস্যা নেই, আমি আবার প্রথম থেকেই বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন ডিরেক্ট শেয়ার টেস্টটা হচ্ছে বেসিক্যালি কি হবে, যে আমাদের যখন আমরা কোনো স্পেসিমেনের উপরে ফোর্স অ্যাপ্লাই করি, তো এই ফোর্স যদি হচ্ছে কোনো প্লেনের পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই করি, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমার প্লেন তল, সেই তলের সাথে আমি লম্বভাবে বল দিচ্ছি, তাহলে বল ডিভাইডেড বাই এরিয়া, এটা কি? এটা হচ্ছে একটা, কি বলে এটারে, স্ট্রেস, তাই না? কিন্তু যখন হচ্ছে পারপেন্ডিকুলারলি ফোর্স দিব, তখন সেটারে বলে নর্মাল স্ট্রেস, নর্মাল। তো নর্মালের মধ্যে আছে কম্প্রেসিভ আর হচ্ছে টেনজাইল, ঠিক আছে? কম্প্রেসিভ যদি আমি এরকম বাইরের দিকে টান না দিয়ে আমি যদি হচ্ছে কম্প্রেসিভ ফোর্স দেই, তাহলে সেটা হবে কম্প্রেসিভ স্ট্রেস। আর যদি হচ্ছে আমি টেনজাইল ফোর্স যদি অ্যাপ্লাই করি, মানে আমি যদি টান বল অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে আমি যদি ফোর্সকে এই এরিয়া দিয়ে ডিভাইড করে দেই, তাহলে পাবো হচ্ছে টেনজাইল স্ট্রেস। তো এই যে টেনজাইল আর যে হচ্ছে আমাদের কম্প্রেসিভ যে স্ট্রেস, এই দুইটাকে কম্বাইন করে আমরা বলি হচ্ছে নর্মাল স্ট্রেস, নর্মাল স্ট্রেস, ঠিক আছে? এখন এই নর্মাল স্ট্রেসটা হচ্ছে আমার এরিয়া, তার পারপেন্ডিকুলারলি ফোর্স দিতে হয়। কিন্তু যদি আমি কখনো আমার যে সারফেস এরিয়া আছে বা প্লেনটা আছে, এই সারফেস এরিয়ার প্যারালালি আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, মানে এরিয়াও যে বরাবর সেই বরাবরই আমি ফোর্স অ্যাপ্লাই করি, তখন ফোর্সকে যদি আমি এই এরিয়া দিয়ে ডিভাইড করি, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এটাও তো স্ট্রেস। ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এটাও তো স্ট্রেসই হবে, বাট এই স্ট্রেসটাকে আমরা নাম দিব হচ্ছে শিয়ার স্ট্রেস, ঠিক আছে? শিয়ার স্ট্রেস। তো শিয়ার, তার মানে শিয়ার আর নর্মালের মধ্যে পার্থক্য কি? নর্মাল নর্মাল স্ট্রেস হইতে হলে হচ্ছে পারপেন্ডিকুলারলি পারপেন্ডিকুলারলি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আর শিয়ার হইতে গেলে হচ্ছে প্যারালালি হইতে হবে, ঠিক আছে? প্যারালালি ফোর্স অ্যাপ্লাই করতে হবে।
এখন এই প্যারালালি আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করব তখন স্পেসিমেনটা কোন বরাবর ফ্র্যাকচার হবে সেটা আমাদেরকে দেখতে হবে, প্লাস কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে কি হচ্ছে না হচ্ছে এটা মেজার করার যে টেস্ট সেটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট শিয়ার টেস্ট। ঠিক আছে, ডিরেক্ট শিয়ার টেস্ট অফ মেটাল স্পেসিমেন। তার মানে এখানে দুইটা নোটের জিনিস, যে নর্মাল স্ট্রেস কোন বরাবর পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই হয় আর শিয়ার স্ট্রেস কোন বরাবর প্যারালালি অ্যাপ্লাই হয়। এখন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি এখানে একটা স্পেসিমেন আঁকাইতেছি, খেয়াল করেন। এই স্পেসিমেনটা একটার সাথে আরেকটা এরকম মনে করেন এখানে একটা নাট দিয়ে কানেক্টেড, ঠিক আছে? মানে দুইটা আলাদা আলাদা লেয়ার, দুইটা আলাদা আলাদা মনে করেন দুইটা প্লেন, সেই দুইটা প্লেনকে আমি হচ্ছে নাট দিয়ে কানেক্ট করে রাখছি, নাট বোল্ট দিয়ে, ঠিক আছে? এখন আমি এই বরাবর টেনজাইল ফোর্স অ্যাপ্লাই করব। কারণ আমি যদি এই বরাবর টেনজাইল ফোর্স অ্যাপ্লাই করি, টেনজাইল ফোর্সই দিচ্ছি মানে টান দিচ্ছি, বাট সেটা কিসের? প্লেনের প্যারালালি দিচ্ছি, ঠিক আছে? প্লেনের প্যারালালি আমি ফোর্স অ্যাপ্লাই করতে। তো আমি যদি এভাবে টান দেই তাহলে কি শুধু এই উপরের যে সারফেস এরিয়াটা আছে এই সারফেস এরিয়াতেই টান পাবে, এই নিচের যে প্লেটটা আছে সেও টান পাবে না? মানে এও এদিকে চলে আসতে চাবে প্লাস এও এদিকে টান খাবে না একটা? এই জিনিসটা কি বুঝতে পারেন? এই যে ধরেন আমি যদি এরকম একটা মাঝ বুঝলাম। মাঝ মাঝ বরাবর যদি একটা প্লেনে এরকম হচ্ছে টান বল অ্যাপ্লাই করি মাঝ বরাবর প্লেনে, তাহলে এই যে উপরের যে প্লেনটা আছে ও দেখেন এইদিকে একটা ফোর্স পাচ্ছে, নিচের যে প্লেনটা আছে ও এইদিকে একটা ফোর্স পাচ্ছে, আর এই যে মাঝখানে যেটা ড্র করা এটা হচ্ছে নাট। আপনি জাস্ট একটা প্লেনে ফোর্স অ্যাপ্লাই করছেন, কিন্তু এরাও কিন্তু অপোজিট দিকে, মানে এটা কি এখান থেকে যখন ছিঁড়ে যাওয়ার চেষ্টা করবে, তার মানে কি এই জায়গাতে আমার শিয়ার ডেভেলপ হচ্ছে, শিয়ার স্ট্রেস ডেভেলপ হচ্ছে। এই জিনিসটা কি বোঝা যায়? আমি ফোর্স দিচ্ছি একটা জায়গায়, দেখেন আমি কিন্তু ফোর্স দিচ্ছি জাস্ট এই পি বরাবর, আমি এখান থেকে টান দিচ্ছি, তার কারণে এখানে এই যে দুইটা প্লেনের যে কি বলে, যেখানে এই দুইটা প্লেন টাচ করে আছে এই জায়গাতেও শিয়ার জেনারেট হচ্ছে, আবার যেখানে এই দুইটা প্লেন টাচ করে আছে এখানেও শিয়ার ডেভেলপ হচ্ছে। তো একটা দিক বরাবর ফোর্স দেওয়াতে দুইটা প্লেনে শিয়ার ডেভেলপ হচ্ছে। আবার এটা তো এরকম, আবার যদি আমরা এরকম দুইটা জাস্ট দুইটা প্লেন যুক্ত নিতাম তাহলে একদিকে টান দেওয়াতে জাস্ট একটা জায়গায় শিয়ার ডেভেলপ হইতো, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে, যদি আমি একটা জায়গায় ফোর্স অ্যাপ্লাই করে দুইটা জায়গায় শেয়ার ডেভেলপ হয় সেটাকে বলা হবে ডাবল শেয়ার, ডাবল শেয়ার, ঠিক আছে? আর যদি একটা জায়গায় ফোর্স অ্যাপ্লাই করে জাস্ট একটা প্লেনেই শেয়ার জেনারেট হয় সেটাকে বলা হবে সিঙ্গেল শেয়ার। এই জিনিসটা কি বোঝা যায়? ডাবল শেয়ার আর সিঙ্গেল শেয়ার ক্লিয়ার? জি ম্যাম। ডাবল শেয়ার হচ্ছে ফোর্স এক জায়গাতেই দিচ্ছি বাট দুইটা দুইটা জায়গায় শেয়ার জেনারেট হচ্ছে, আবার সিঙ্গেল শেয়ারটা কি, ফোর্স এক জায়গাতে দিচ্ছি একটা প্লেনেই হচ্ছে আমার শেয়ার ডেভেলপ হচ্ছে, সেটা হচ্ছে সিঙ্গেল শেয়ার। এখন আমাদের এইখানে আমাদের যে এক্সপেরিমেন্ট আছে এখানে আমরা কি করব, আমাদের এখানে জনসন শেয়ার টুল থাকে, টুলটার ছবি দেখি এখানে আছে কিনা, আছে এই যে জনসন শেয়ার টুলটা, বুঝতে পার এই যে এইটা দেখ, এটা হচ্ছে আমাদের জনসন শেয়ার টুল। এটা খুব মানে ইন্টারেস্টিং ভাবে সেট আপ করা হয়। এই যে যে টুল, এই টুলে হচ্ছে মানে আপনি এমন ভাবে সেট আপ করতে পারবেন যে এই যে মানে একটা স্পেসিমেন রাখা হয়েছে এটা দেখেন এই প্লেনের উপরও আছে এই প্লেনের উপরও আছে, আর এইটাকে বলে হচ্ছে শেয়ার কাটার, ঠিক আছে? কাটার, এটা দিয়ে আমি এই স্পেসিমেনটাকে কেটে ফেলবো, ওটাকে এই এই বরাবর সেট করব, এই জায়গা দিয়ে সেট করে একে চাপ দিয়ে এই স্পেসিমেনটা কেটে ফেলবো। এখন দেখেন আমি যদি এই আমার স্পেসিমেনটাকে যেভাবে এখন সেট আপ করা আছে ওভাবে সেট আপ করে এটা দিয়ে চাপ দিয়ে কেটে ফেলি, তাহলে ও এখানেও কাটবে এখানেও কাটবে। এই জিনিসটা বোঝা যায়, দুইটা দুইটা জায়গায় কিন্তু এখানে শেয়ার ডেভেলপ হবে। তাহলে আমি যদি স্পেসিমেনকে এরকম ভাবে এমন ভাবে সেট করি যে ও এই তলের সাথেও আছে এই তলের সাথেও আছে এবং শেয়ার কাটার দিয়ে চাপ দেই, তখন কিন্তু এটা ডাবল শেয়ার হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? মানে ডাবল শেয়ারের সেট আপটা হচ্ছে কাইন্ড অফ এরকম। আর আমি যদি সিঙ্গেল শেয়ারের জন্য তাহলে সেট আপ করতে চাই কি করব, আমার এই যে জনসন শেয়ার টুলের এই যে যে দুই মাথা, এই দুই মাথাতে কি করব, আমি জাস্ট আমার স্পেসিমেনটার এতটুকু বাইর করে রাখবো, রেখে এর উপরে এই যে এইভাবে কাটারটা বসায় প্রেসার দিয়ে এই একটা প্লেনেই কেটে যাবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা?
মানে স্পেসিমেনটাকে যদি এমন ভাবে সেট আপ করি যে এটা দুইটা, এই যে শেয়ার জনসন শেয়ার টুলের দুইটা ইসের উপরই আছে, দুইটা কি বলে, দুইটা বাহুর উপরই আছে, এবং তারপরে যদি আমি হচ্ছে শেয়ার কাটার দিয়ে প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে দুই জায়গা থেকে কেটে যাবে, এবং এই দুই জায়গাতে আমার তাহলে শেয়ার স্ট্রেস ডেভেলপ হবে, সেটা হবে ডাবল শেয়ার। আর আমি যদি এমন ভাবে সেট আপ করি যে সেটা শুধু একদিকে এরকম বের হয়ে আছে, দেন আমি হচ্ছে শেয়ার কাটার দিয়ে চাপ দিই, তাহলে এটা হবে সিঙ্গেল শেয়ার। এতটুকু বোঝা যায়? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন আমাদের স্পেসিমেন তো একটাই, এরকম একটা স্পেসিমেন, এই যে এখানে একটু ইয়ে আছে। তা এই স্পেসিমেনটা আবার রেগুলার শেপের, তাইলে আমি যদি এটার ডায়ামিটার বলে দিই, তাহলে এটার এরিয়া তো একটাই হবে, মানে জাস্ট আপনাকে ডায়ামিটার বা হচ্ছে রেডিয়াস বলে দিলে আপনি জাস্ট এটার এরিয়া বের করে ফেলতে পারবেন। তাহলে কি করবেন আপনারা হচ্ছে যখন ল্যাবে টেস্ট কোর্স, এটা তো অনেকে করে ফেলছেন, একটা গ্রুপ মেবি করে ফেলছেন আর একটা গ্রুপ মেবি করেন নাই। তো যখন হচ্ছে ইয়ে করা হবে, লোড অ্যাপ্লাই করা হবে, লোড অ্যাপ্লাই করে করে সেই লোডটা হচ্ছে নোট ডাউন করতে হবে ফোর্স, মানে আমাদের যে অবজার্ভ লোড আছে সেই অবজার্ভ লোডটা আগে এখানে বসাইতে হবে। তাহলে আমাদেরকে বের করতে হবে কি অবজার্ভ লোড ডিভাইডেড বাই এরিয়া। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যখন ডাবল শেয়ার তখন দেখেন সারফেস এরিয়া যেটা আমাদের স্পেসিমেনের সারফেস এরিয়া যেটা, সেটা কিন্তু দুইবার আসতেছে, এটা কি খেয়াল করতেছেন? কিন্তু যখন সিঙ্গেল শেয়ারের সেট আপ তখন কিন্তু একটা তল বরাবরই কাটতেছে, জাস্ট একটা তল বরাবরই কাটতেছে। তার মানে আমি এই লোড গুলাকে যে এরিয়া দিয়ে ভাগ ভাগ দিব, ডাবল শেয়ারের জন্য ডাবল শেয়ারের জন্য ওয়াইজ এ দিয়ে ডিভাইড করে ফেলবো, আর সিঙ্গেল শেয়ারের জন্য হচ্ছে শুধু এ দিয়ে ডিভাইড করে ফেলবো। ঠিক আছে? একই এরিয়া, আমার এরিয়া দুইবার ক্যালকুলেট করা লাগবে না, কারণ আমার তো একটাই স্পেসিমেন, ওই একটাই স্পেসিমেনকে আমি দুইবার দুই রকম ভাবে হচ্ছে জাস্ট সেট আপ করতেছি, সেট আপ করে জনসন কাটার দিয়ে কেটে ফেলতেছি। ঠিক আছে? তো এই শেয়ার, ডাবল শেয়ার আর সিঙ্গেল শেয়ারের এখানে আসলে তেমন ইম্পর্টেন্ট জিনিসপত্র এটাই আছে। এখানে একটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে শেয়ার শেয়ার স্ট্রেস। স্ট্রেসটা নর্মালি কেমন ভাবে ডেভেলপ হয়, ধরেন এইভাবে যদি হচ্ছে একটা তলের উপর প্রেসার আসে, তাহলে এই বরাবর যে কেটে যায়, তার মানে এইখানে নিশ্চয়ই এই যে তলটা আছে, এই তলের প্যারালালেই তো ফোর্স আসছে, তাই না? এই ফোর্স বরাবর ও যদি কেটে যায়, তার মানে এখানে কি শেয়ার ডেভেলপ হবে। তো শেয়ার স্ট্রেসটা নর্মালি এভাবে ডেভেলপ হয় যে কর্নারের দিকে এরকম কম থাকে, আস্তে আস্তে বাড়ে, তারপরে আবার কমে আসে, এটা হচ্ছে শেয়ার স্ট্রেসের গ্রাফ। কিন্তু আমাদেরকে আই সেকশন আর টি সেকশনের জন্য একটু বুঝতে হবে, এটা খুবই ইজি। শেয়ার স্ট্রেসের ফর্মুলা কি? স্ট্রেসের ফর্মুলা হচ্ছে সিম্পল, আমরা একদম বেসিক থেকে আসি। স্ট্রেস হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। কিন্তু যখন এটা শেয়ার স্ট্রেস তখন আমরা ফোর্সটাকে ভি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? ভি ভি দিয়ে কি বোঝাচ্ছে? শিয়ার ফোর্সই ওইটা। ঠিক আছে? ওটা ফোর্সই, জাস্ট নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই আমরা এটাকে ডিফারেন্ট জিনিস দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এখন এরিয়া আবার আমরা কিভাবে বের করি? এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি আমরা এরকম রেক্টাঙ্গুলার কিছু ইউজ করি, তাহলে জাস্ট লেন্থ ইন্টু ব্রেথ, রাইট? তো এখানে আমরা বলতে পারি বি ইন্টু ডি, বি ইন্টু ডি। ডি হচ্ছে ডেপথ আর বি হচ্ছে উইথ। এখন কথা হচ্ছে, তাহলে আমার শিয়ার স্ট্রেসকে হচ্ছে মিউ দিয়ে প্রকাশ করা বা এরকম ছোট ভি দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ভি ডিভাইডেড বাই বিডি। যদি আমরা একটা আই সেকশন বিম নেই, ঠিক আছে, যে বিমটা হচ্ছে আই সেকশনের আবার উইথ তো ডিফারেন্ট ডিফারেন্ট। ফ্লেঞ্জে একরকম উইথ আর ওয়েভে একরকম উইথ। ওয়েভে যে হচ্ছে আমাদের উইথটা কি হয়, কমে যায়, আর ফ্লেঞ্জের পোর্শনে হচ্ছে আমাদের উইথটা বেশি থাকে। এখন আমরা যদি চিন্তা করি, আমাদের বি যদি বেশি হয় এখানে আপনারা বলেন, নিচে ডিভাইডে আছে, বি এর ভ্যালু যদি বেশি হয়, তাহলে শিয়ার স্ট্রেসের ভ্যালু কি হবে? ভাগে যদি বড় হয়ে যায়, তাহলে শিয়ার স্ট্রেসের ভ্যালু কি হবে? কম হবে। বি যখন কম, তখন শিয়ার স্ট্রেসের ভ্যালু কি হবে? তখন শিয়ার স্ট্রেসের ভ্যালু বেড়ে যাবে, কারণ
আমরা কম ভ্যালু দিয়ে ভাগ দিচ্ছি। কম ভ্যালু দিয়ে ভাগ দিলে কি ভ্যালুটা বড় একটা ভ্যালু পাবো। তাহলে আমাদের এখানে যদি আমরা ডায়াগ্রাম ড্র করি, তাহলে ডায়াগ্রাম কেমন আসবে? দেখেন এখানে এই জায়গাতে হচ্ছে প্লেন যে জায়গাতে, এখানে শেয়ার স্ট্রেসের ভ্যালু অনেক কম, কিন্তু ওয়েভে যে অনেক বেশি বেড়ে গেছে। তার কারণটা হচ্ছে কি ওয়েভের যে উইথ, সেই উইথটা হচ্ছে কম। তাহলে টি সেকশনের কেমন হবে বলতে পারবেন? টি সেকশনের বিমে শেয়ার স্ট্রেসের গ্রাফ কেমন হবে? ফার্স্টে হচ্ছে এরকম কম হবে, তারপরে বড় হবে, এবং এটা পুরাটা জুড়ে ইউনিফর্ম একটা বড় একটা হচ্ছে গ্রাফ থাকবে। এটা কি বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এটাই হচ্ছে আপনাদের ক্যালকুলেশনও সিম্পল। দেখেন সিঙ্গেল শেয়ার যখন বের করব তখন হচ্ছে ফোর্সকে এরিয়া দিয়ে একবার ডিভাইড করব, ডাবল শেয়ার যখন বের করব জাস্ট ফোর্স ডিভাইডেড বাই টোয়াইস দিয়ে করে দেব। আমাদের যে হচ্ছে ডেটা শিট থাকবে, সেই ডেটা শিটের মধ্যে হচ্ছে ফার্স্টে অবজার্ভ লোড থাকবে। তারপরে হচ্ছে আপনারা সবাই এতদিন ল্যাব করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা যে ইনস্ট্রুমেন্টের এররের জন্য আমাদের ক্যালিব্রেশন ইকুয়েশন দেওয়া থাকে। সেই ক্যালিব্রেশন ইকুয়েশনের মধ্যে অবজার্ভ লোডটা বসায় অ্যাকচুয়াল লোডটা বের করতে হবে। ঠিক আছে, এই অ্যাকচুয়াল লোডটাই হচ্ছে আপনাদের পি। এখানে আপনাদেরকে ডায়ামিটার বলে দেওয়া থাকবে, সেই ডায়ামিটার দিয়ে এরিয়া ক্যালকুলেট করে রাখা লাগবে। তারপরে হচ্ছে আপনারা সিঙ্গেল শেয়ার কিভাবে বের করবেন? সিঙ্গেল শেয়ার হচ্ছে জাস্ট এই যে অবজার্ভ লোডটা, সরি অ্যাকচুয়াল লোডটা যে পেয়ে গেছেন, এই অ্যাকচুয়াল লোডকে এরিয়া দিয়ে ভাগ করে সিঙ্গেল শেয়ার। আর ডাবল শেয়ার কিভাবে বের করবেন? অ্যাকচুয়াল লোডকে 2a দিয়ে ভাগ করে ডাবল শেয়ার বের করবেন। এবং ফ্র্যাকচার টাইপটা কেমন হচ্ছে, ফ্র্যাকচার মানে আমাদের যে স্পেসিমেন ভাঙতেছে, স্পেসিমেন ভাঙার সময় কেমন ভাবে ভাঙতেছে স্পেসিমেনটা খেয়াল করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ল্যাবে এই টেস্টের কাজ। খুবই সিম্পল, জাস্ট অবজার্ভ লোডটা নোট ডাউন করতে হবে, ইনস্ট্রুমেন্ট দেখে ক্যালিব্রেশন ইকুয়েশনে বসায়। ক্যালিব্রেশন ইকুয়েশন নরমালি এরকম y ইকুয়াল টু সামথিং সামথিং থাকে, এর মধ্যে x থাকে, x এর জায়গাতে হচ্ছে আপনি অবজার্ভ লোডটা বসাবেন, আর y যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল লোড। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? জি ম্যাম। খুবই সিম্পল সিম্পল ক্যালকুলেশন করে এটা শেষ করবেন। আচ্ছা, হার্ডনেস টেস্ট আপনাদের ল্যাবে হয় না, তো এটা বাদ। এরপরেরটাতে যাই, কি জানি হয়ে গেছে, একটা ইম্প্যাক্ট টেস্ট হয়ে গেছে, রাইট? জি ম্যাম। ইম্প্যাক্ট টেস্ট আগে আমাদেরকে বুঝতে হবে, আমরা এর আগে যে দুইটা এক্সপেরিমেন্ট পড়লাম, কি কি পড়লাম? একটা হচ্ছে টেনজাইল স্ট্রেস, একটা হচ্ছে টেনজাইল স্ট্রেস, আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেস। তো এই দুইটার সাথে ইম্প্যাক্ট টেস্টের ডিফারেন্সটা কি এটা একটু বুঝতে হবে। ঠিক আছে, ইম্প্যাক্ট টেস্টটা হচ্ছে, ইম্প্যাক্ট নাম শুনেই বোঝা যাচ্ছে ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট কথার মানেই হচ্ছে সাডেন। আচ্ছা, এই জিনিসটা আমাদের কেন মেজার করা লাগবে? সাডেন যদি কোনো মানে ধরেন হুট করে আমরা হচ্ছে একটা বিম বানাইতেছি, ঠিক আছে, কিন্তু হুট করে একটা বিমের উপর এসে একটা প্লেন ক্র্যাশ হলো সাপোজ, বা হচ্ছে অনেক বড় একটা গাছ এসে ভেঙে পড়লো, গাছ বা কিছু একটা, মানে কোনো কিছুর একটা সাডেন যেটা নর্মালি হওয়ার কথা না। ঠিক আছে, এরকম কোনো একটা লোড আমাদের বিম বা কলামের উপর যদি চলে আসে, তাহলে আমরা যে বিম কলাম বানাইতেছি, যে স্পেসিমেন গুলা দিয়ে, যে ম্যাটেরিয়াল গুলা দিয়ে, লোহা রড কাঠ, এগুলা কি ওইটুকু হচ্ছে অ্যাবিলিটি রাখতে পারে কিনা, ওই সাডেন যে লোডটা আসতেছে সেই সাডেন লোডটা সে নিতে পারে কিনা, এটার জন্য হচ্ছে আমাদেরকে ইম্প্যাক্ট টেস্টটা করা লাগে। ঠিক আছে, ইম্প্যাক্ট টেস্টটার মানে কি বুঝাই গেছে কেন করা লাগে? মানে সাডেন আকস্মিক যে কোনো একটা লোড আমাদের আহ বিম কলামের উপরে চলে আসতে পারে। ঠিক আছে, তো তার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এই মেটাল স্পেসিমেনের ইম্প্যাক্ট টেস্ট করতে হবে। এখন ইম্প্যাক্ট টেস্ট তার মানে আমরা বুঝতেই পারতেছি, আমরা এরকম
গ্র্যাজুয়ালি লোড ইনক্রিজ করব না, যেরকম আমরা টেনজাইল টেস্ট আর শিয়ার টেস্টে কি করছি। এটা আপনাদের ভাইবা ভাইবা যদি হয়, আমি নর্মালি ভাইবা কিন্তু নেই, ঠিক আছে। মানে অনেকে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, তো আমি হচ্ছে ভাইবা নিয়ে নেই। তো ভাইবা যদি হয়, তো হচ্ছে এই যে টেনজাইল টেস্ট আর শিয়ার টেস্টে লোড লোড এটা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা হয়। এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা হয়, ঠিক আছে। কিন্তু ইম্প্যাক্ট টেস্টে কি করা হয়? ইম্প্যাক্ট টেস্টে মানে এটা হচ্ছে একদম সাডেনলি ঠাস করে একটা বড় অ্যামাউন্টে লোড দিয়ে দেওয়া হয় একবারে, ঠিক আছে। লাইক হ্যামারের মতো, হ্যামারের মতো একটা বাড়ি দেওয়া হয় বা কিছু একটা করা হয়। মানে হ্যামার কিন্তু এখানে থাকে, আসলেও হ্যামার এখানে থাকে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে গ্র্যাজুয়াল কোনো ইনক্রিজ না, মানে লোডকে আস্তে আস্তে বাড়ায়, স্পেসিমেনের কি কোন কোন লোডে কেমন বিহেভিয়ার হচ্ছে এইগুলো আমরা দেখি না। আমরা সাডেনলি একটা লোড দেই এবং তার এগেনস্টে মেটেরিয়াল কেমন বিহেভিয়ার করতেছে, কেমন ভাবে ভাঙতেছে, এইগুলা হচ্ছে আমরা মেজার করি, ঠিক আছে। তো এই জিনিসটা ভাই ভাই বলতে পারবেন না? আচ্ছা, ধরে নিচ্ছি বলতে পারবেন। আচ্ছা, এখন দেখেন ইম্প্যাক্ট টেস্টের যে মেশিনটা, এটা হচ্ছে যে বললাম না একটা হ্যামার থাকে, এইখানে হচ্ছে আমাদের একটা ডায়াল থাকে, ঠিক আছে। এই ডায়ালটা এদিক থেকে এদিকে হচ্ছে যায়। আচ্ছা, এদিক থেকে এদিকে যে হচ্ছে আমাদেরকে লোড, মানে আপনি যখন এটাকে উঠাবেন ওইদিকে চলে আসবে, যখন ছেড়ে দিবেন ও আবার এদিকে চলে আসবে। তো কতটুকু, একটা জিনিস একটু এখানে বুঝার ব্যাপার আছে, আমি একটু ডায়াগ্রাম ড্র করি ভালো মতো। পেন্ডুলাম তো আপনারা সবাই দেখছেন, দেখছেন না? পেন্ডুলামকে যদি হচ্ছে এভাবে ছেড়ে দেওয়া হয় একটা হাইট থেকে, নর্মালি ধরেন এখানে কোনো কিছু রাখা নাই, আমি জাস্ট এই পেন্ডুলামকে এখানে উঠায় তারপর ছেড়ে দিলাম, তাহলে কি হবে? ও এখানে আমি যতটুকু হাইট থেকে, যতটুকু একটা সার্টেন হাইটে উঠায় নিয়ে তারপরে একে ছেড়ে দিছি না, তাহলে এ এই মাথাটা পার হয়ে এই দিকে ঠিক একই পরিমাণে হাইটে উঠার কথা না? কেউ একটু কাইন্ডলি রেসপন্স করিয়েন, একই হাইটে উঠার কথা কি না? হ্যালো? জি ম্যাম, জি ম্যাম। মানে পেন্ডুলামকে আমি এই সাইডে একটা সার্টেন হাইটে উঠাইছি, কিন্তু এখানে কোনো বাধা নাই, এখানে সে চলার পথে সে কোনো বাধা পায় নাই, তাহলে আমি একটা পেন্ডুলামকে যতটুকু হাইটে উঠায় ছাড়ছি, সে এই পাশে এসে ঠিক ততটুকু হাইটেই উঠবে কিনা? ইয়েস অর নো? ইয়েস ম্যাম। উঠবে। এখন এখন যদি আমি একটা কাহিনী করি, আমি যদি এখানে কিছু একটাকে রেখে দেই, ঠিক আছে, এখানে কিছু একটাকে রেখে দেই, রেখে দেওয়ার পরে আমি ওই একই হাইট থেকে যদি এখন একে ছাড়ি, ওকে বাড়ি মারার পরে এই পেন্ডুলাম কি একই হাইটে উঠবে কি উঠবে না? বেশি কম ম্যাডাম হবে তো ম্যাডাম। জি জি। মানে বেশি কম হতে পারে ম্যাডাম। বেশি হওয়ার কি কোনো পসিবিলিটি আছে? বেশি হওয়ার, ও না যদি এখানে একটা হাইট। জিনিসকে বাড়ি মেরে আসতেছে, বাড়ি হ্যাঁ মেরে হ্যাঁ। আসতে মানে ও কিছু দিয়ে আসতেছে, ওর ফোর্স কিছু, মানে সরি ওর এনার্জি কিছু পরিমাণ এখানে লস করে তারপরে এইদিকে আসতেছে, তার মানে কি ও আরো হ্যাঁ। কম হাইটে উঠবে? অবভিয়াসলি ও আরো কম হাইটে উঠবে। এখন এই যে যতটুকু ও কম হাইটে উঠলো, সেই এনার্জিটুকু যে আগে যতটুকু হাইটে ছিল তো ততটুকুই উঠার কথা ছিল, কিন্তু যতটুকু কম হাইটে উঠলো, মানে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কি বুঝাচ্ছে? যে অত পরিমাণ এনার্জি সে অ্যাবজর্ব করে রাখছে, মানে এইখানে যদি আমি কোনো একটা স্পেসিমেন সেট আপ করে রাখি, সেই স্পেসিমেনটা অতটুকু এনার্জি অ্যাবজর্ব করে রাখছে, রাইট? তাহলে আমি যদি স্পেসিমেন ডিফারেন্ট ডিফারেন্ট করে দেই, একবার যদি হচ্ছে আমি লোহার স্পেসিমেন দেই একরকম হাইট উঠবে, আমি যদি হচ্ছে তো ধরেন সবগুলোর সাইজ আমি সেম নিতেছি, কিন্তু আমি কি করতেছি ওদের ম্যাটেরিয়াল ডিফারেন্ট ডিফারেন্ট নিতেছি, একবার আয়রন, কাস্ট আয়রন নিতেছি, বা একবার হচ্ছে আহ কি বলবো, একবার উড নিতেছি, টিম্বার নিতেছি, একবার এক এক রকম স্পেসিমেন যদি নেই, তাহলে এই এনার্জির পরিমাণ ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এটা তো বোঝাটা একদম নর্মাল, রাইট? মানে জি ম্যাম। স্পেসিমেনের স্ট্রেংথের সাথে সাথে কি হাইটটাও চেঞ্জ হবে না? তাহলে এই যে যে হাইট, এই হাইটটাই কি আমাদেরকে কি বলে দিবে? এই হাইটটাই আমাদেরকে ডিরেক্টলি বলে দিবে যে ওই স্পেসিমেনের স্ট্রেংথ কতটুকু। মানে আমি জাস্ট হাইটটা বুঝলেই বুঝে যাব যে ওই স্পেসিমেনের স্ট্রেংথ কতটুকু।
আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে যে এই যে যে ঘড়ির ডায়ালের কথা বলতে যে এই জিনিসটা বোঝাবো। ঘড়ির ডায়ালটা আপনি যখন এইখানে একটা হাইটে সার্টেন হাইটে হ্যামারটাকে উঠাবেন, তখন ঘড়ির এই এই কাঁটাটা এদিকে শিফট করে আসবে, ঠিক আছে? শিফট করে কততে আসলো সেটা আপনাদেরকে নোট ডাউন করতে হবে। ওইটা হচ্ছে আপনাদের ইনিশিয়াল হাইট। এখন কথা হচ্ছে নর্মালি ঘড়িতে কিছু একটা এরর থাকতেই পারে, ঠিক আছে? এর জন্য আপনি কোনো স্পেসিমেন না রেখেই এই হ্যামারটাকে যদি রান করান, তাহলে ও কি হয়, এখানে যতটুকু সরে আসছিল ঠিক ততটুকু এসে আগের জায়গায় ফিরে আসার কথা, তাই না? ব্যাকে আসার কথা। কিন্তু অনেক সময় হচ্ছে দেখা যায় যে ধরেন ঘড়ির কাঁটা এই যে ঘড়ির যে কাঁটাটা সে ফার্স্টে গেছে 30-এ, তাহলে হ্যামারটা পুরাপুরি এই সাইডে আসার পরে আবার শূন্যতে চলে আসার কথা, কিন্তু শূন্যতে না এসে ধরেন 2-তে রয়ে গেছে। তার মানে কি, এই দুইটা কি ওই ইনস্ট্রুমেন্টের এরর, সবসময় ওই 2-তেই আসবে, ঠিক আছে? এটা কি বোঝা যায়? সবসময় এই 2 ওর হচ্ছে এরর। তো এই জিনিসটা আগে মেজার করে রাখতে হবে যে ইনিশিয়াল কোনো এরর আছে কিনা, ঠিক আছে? ইনিশিয়াল কোনো হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টের ইনিশিয়ালি কোনো এরর আছে কিনা, এটা আগে কোনো স্পেসিমেন না রেখে, কোনো স্পেসিমেন সেটআপ না রেখে আমাদেরকে মেজার করতে হবে, ঠিক আছে? স্পেসিমেনকে সেটআপ করে ইনিশিয়াল এরর মেজার করার পরে আমরা হচ্ছে ফার্দার অ্যানালাইসিসে যাব। এখন ফার্দার অ্যানালাইসিসে যখন যাব, এই যে এখানে ওই হাইটের কাহিনীটা সুন্দর করে দিছে, তো তার আগে আমাদেরকে স্পেসিমেনটাকে আবার সুন্দর মতো বানাইতে হবে। স্পেসিমেনটা ডিফারেন্ট ডিফারেন্ট, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস অবজার্ভ করার জন্য স্পেসিমেনকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে সাজানো হয়, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে স্পেসিমেন বানানো হয়, ঠিক আছে? আচ্ছা, কি কি ভাবে বানানো হয়? একটা হচ্ছে 4 পিস সিম্পল বিম বলে, একটাকে আইজয়েড ক্যান্টিলিভার। মানে স্পেসিমেনটাকে আমরা ইনস্ট্রুমেন্টে যেভাবে সাজাবো তার উপর ডিফারেন্ট, মানে তার উপর ভিত্তি করে এগুলার নাম হচ্ছে চেঞ্জ হয়। আচ্ছা, সিম্পল বিম তো আমরা বুঝি। সিম্পলি সাপোর্টেড বিম কেমন? এক সাইডে হচ্ছে আমাদের, মানে দুই সাইডে এই দুইটা সাপোর্ট থাকে, এক সাইডে নর্মালি রোলার সাপোর্ট থাকে আর এক সাইডে হচ্ছে হিল সাপোর্ট থাকে, এটাকেই আমরা বলি সিম্পল সাপোর্টেড বিম। তার মানে আমরা যদি একটা স্পেসিমেনকে এইভাবে সেট আপ করে তারপরে ওকে বাড়ি মেরে ভেঙে দিয়ে হাতুড়িটাকে এইদিকে নিয়ে যাই, সেটাকে আমরা বলবো হচ্ছে 4 পিস সিম্পল বিম। আমি কি বুঝা, মানে নামের সাথে সাথে একদম সুন্দর মতো মিল আছে। আমরা স্পেসিমেনটাকে এমন ভাবে রাখবো যাতে ওটা সিম্পলি সাপোর্টেড বিমের মতো অবস্থায় থাকে। দেন কি করব, হ্যামার দিয়ে বাড়ি মেরে ওটাকে ভাঙার চেষ্টা করব, বেসিক্যালি ভাঙবো। ভেঙে আমরা হচ্ছে ওর স্ট্রেংথ মেজার করবো। এটাই হচ্ছে 4টি সিম্পল বিম, ঠিক আছে? আচ্ছা, এবার ক্যান্টিলিভারটা কেমন? ক্যান্টিলিভার বিমটা কেমন? ক্যান্টিলিভার বিমের হচ্ছে এক সাইডে সাপোর্ট, এক সাইডে ফিক্স সাপোর্ট থাকে, আরেক সাইড ফ্রি থাকে, ফ্রি। তো এইটাকে সেট আপ করার জন্য কি করা হয়, ইনস্ট্রুমেন্টের মধ্যে এরকম নিচের দিক থেকে স্পেসিমেনটাকে আটকায় উপরের দিকটা এরকম ফ্রি রাখা হয়। তারপরে হ্যামার দিয়ে উপরের দিকটাকে বাড়ি মেরে হ্যামারটা এদিকে চলে যায়। তাহলে এই সেটআপটা কেমন হবে? একটা ক্যান্টিলিভার বিমের মতো হবে। আচ্ছা, এটা কি বুঝা গেছে? আচ্ছা, এখানে সেটআপ গুলা যদিও দেওয়া আছে, এই যে যদি হচ্ছে এরকম দুই সাইডে আমরা আটকাই দেই, দুই সাইডে হচ্ছে আটকাই দিয়ে এরকম হ্যামার দিয়ে বাড়ি মারি, বাড়ি মেরে হচ্ছে যদি ভাঙার চেষ্টা করি, সেটা হচ্ছে 4 পিস সিম্পল বিম। যদি এরকম মাঝখানে আটকায় রাখে তারপরে যদি হ্যামার দিয়ে বাড়ি মারি, তাহলে সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, আইজয়েড ক্যান্টিলিভার বিম। আরেকটা হচ্ছে আমাদের কি ছিল জানি, টেনশন রড। টেনশন রডটার টেনশন রডটার ইয়েটা হচ্ছে ওরকমই একদম নর্মাল, মানে ওটার আর আলাদা ভাবে আমাদের কোনো ইয়ে দেওয়া লাগবে না, আলাদা ভাবে কোনো সেট আপ করা লাগবে না। এই দুইটা সেট আপ থেকেই হচ্ছে টেনশন রডের ওইটাও হিসাব করা যায়। যদিও হচ্ছে টেনশন রডের পার্টটা আপনাদের করা লাগবে না, বা এই ইসের মধ্যেও ডিসকাস করা নাই, ঠিক আছে? আপনাদেরকে এটা করা লাগবে না। এখন একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে যদি আপনাদের ফার্স্ট এক্সপেরিমেন্টের কথা মনে থাকে, ফার্স্ট এক্সপেরিমেন্টে আমরা আমাদের যে স্পেসিমেনটা ছিল ওই স্পেসিমেনটাকে এরকম মাঝখানের দিকে একটা জোন বরাবর চিকন করে নেওয়া হয়েছিল, যেটাকে আমরা কি বলছিলাম, নেকিং বলছিলাম। এই নেকিংটা কেন করা হয়েছিল মনে আছে কারো? কেউ কি বলতে পারবে নেকিং কেন করা হয়েছিল?
এনিওয়ান? মাঝখানে ভাঙার জন্য হ্যাঁ, তো মাঝখানে ভাঙার জন্য এটাকে সুন্দর টার্মে বলেন প্রি ডিটারমাইন্ড ফেলিওর জোন ক্রিয়েট করার জন্য, মানে আমরা আগে থেকেই জানবো কোথায় ভাঙবে, তাই না? যাতে জি ম্যাম। উল্টাপাল্টা জায়গায় না ভাঙে, একটা অবজারভেবল লোকেশনে ভাঙে যেখান থেকে ওকে অবজার্ভ করা যাবে, রাইট? তো জি ম্যাম। এই 4P সিম্পল বিম মানে ইম্প্যাক্ট টেস্টেও আমাদেরকে সেম কাজটাই করা হয়, একটা নচ ক্রিয়েট করে, ঠিক আছে? একটা নচ ক্রিয়েট করে প্রি ডিটারমাইন্ড ফেলিওর জোন তৈরি করা হয়। এখন ঠিক আছে, আমরা নচ ক্রিয়েট করলাম, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মনে রাখতে হবে, যখন আমরা 4P সিম্পল বিম তৈরি করব তখন কি এরকম দুই সাইডে আটকানো, মাঝখান থেকে ওকে ভেঙে ফেলার চেষ্টা করতেছি, তাহলে নচটাকে রাখতে হবে যেদিক থেকে হ্যামার এসে ওকে বাড়ি দিবে তার অপোজিট সাইডে। এই জিনিসটা যেটা মনে থাকে, এগুলা কিন্তু আমি ছোট ছোট গ্যাপের মতো করে দিতে পারি বা এক কথার উত্তরের মতো দিতে পারি যে 4P সিম্পল বিমে নচ কোন দিকে থাকবে, কোন দিকে, যেদিক থেকে হ্যামার আসবে তার অপোজিট দিকে নচ রাখতে হবে। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, কেউ কে বলতে পারবেন কেন এদিক থেকে রাখলে কি হতো? এদিক থেকে রাখলে তো কোনো লাভ তাড়াতাড়ি নেই। যেন ভাঙে ম্যাম, এই জন্য। হ্যাঁ, এদিক থেকে রাখলে তো কোনো লাভ নাই, নর্থ যেদিকে সেদিক থেকে যদি আমি বাড়ি মারি তাহলে তো কোনো লাভ নাই, রাইট? আমি যদি এদিক থেকে বাড়ি মারি তাহলে সুন্দর মতো এইভাবে করে আর এইভাবে করে জিনিসটা ভেঙে যাবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, তো এই জিনিসটা যাতে মাথায় থাকে, 4P সিম্পল বিমে যেদিক থেকে বাড়ি মারা হবে সেই দিকের অপোজিট দিকে নচ থাকে, কিন্তু আইজয়েড ক্যান্টিলিভার বিমে কি থাকে দেখেন, এই দিক থেকে হাতুড়ি চালনা করতে হবে সেই দিকেই নচটাকে রেখে, কারণ কি ও যাতে এইভাবে ভেঙে পড়ে যায়, তাই না? তার মানে আইজয়েড ক্যান্টিলিভার বিমে হাতুড়ি চালনার দিকেই নচ রাখতে হবে, কিন্তু 4P সিম্পল বিমে হাতুড়ি চালনার অপোজিট দিকে, মানে হাতুড়ি আমি যেদিক থেকে চালাবো শুরু করব সেই দিকের অপোজিট দিকে হচ্ছে আমাদেরকে নচ রাখতে হবে। এতটুকু ক্লিয়ার সবার? জি ম্যাম। ওকে, গুড। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে জাস্ট ফর এখানে ডায়াল গুলাতে হচ্ছে এরকম উল্টা দিক থেকে হচ্ছে, মানে নর্মালি হচ্ছে কি এই এদিক থেকে এদিকে 0 1 2 এরকম থাকার কথা, মানে শুরুতে থাকে 100 তারপর আস্তে আস্তে কম থাকে, ঠিক আছে? এরকম হয়, মানে একটা হচ্ছে 100 থেকে 0-র দিকে যায়, নাম্বারিং করা থাকে, আর একটা হচ্ছে 240 থেকে 0-র দিকে যায়, ঠিক আছে? তার মানে শুরুতে ডায়ালটা 100-তে থাকবে, যখন আপনার একদম কোনো একটা সার্টেন হাইটে উঠবে তখন উঠানোর আগে, মানে আপনি যখন এরকম নর্মাল জায়গায় হাতুড়িকে রাখবেন তখন সে 100-তে থাকবে, কোনো একটা সার্টেন হাইটে হাতুড়িকে উঠাইলে এরকম ঘড়ির কাঁটাটা এই দিকে ঘুরবে, এই দিকে, ঠিক আছে? এই দিকে 100 থেকে কমে যাবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, মানে কিভাবে রিডিংটা নিবেন সেটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটার হচ্ছে আমি কি জানি বলে কি বলে ওটারে, ল্যাব রিপোর্ট, বা হচ্ছে ডেটা শিট, ওটা একটু পরে দেখাইতে। আমি হচ্ছে আরো একটা ইসের আগে আগেই হচ্ছে দিয়ে রাখি, লেকচার দিয়ে রাখি, এটাও হয় না, এটাও আপনাদের হয় না। আচ্ছা, হেলিক্যাল স্প্রিংটা হয় আপনাদের, ঠিক আছে? হেলিক্যাল স্প্রিংটা আপনাদের ল্যাবে করানো হয় আমি যতদূর জানি, আমি স্প্রিং দেখছি ওখানে, মনে 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 তো হয় তাও হচ্ছে একটু শিওর হয়ে নিতে হবে, ঠিক আছে? টেস্ট অফ ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং এর যে টেস্ট, সেটা আসলে কি করা, এখানে আগে আমাদেরকে হেলিক্যাল স্প্রিংটা ভালো মতো বুঝতে হবে। দেখেন, হেলিক্যাল স্প্রিংটা এমন ভাবে বানানো হয়, এই মাথাটাকে কাইন্ডা হরাইজন্টাল রাখার চেষ্টা করা হয় এবং এই মাথাটাকেও হরাইজন্টাল রাখার চেষ্টা করা হয়, সেখান থেকে আস্তে আস্তে এরকম পেঁচায়ে একটা হেলিক্যাল স্প্রিং বানানো, ঠিক আছে?
নিশ্চয়ই হেলিক্যাল স্প্রিং কোনো না কোনো মেটেরিয়াল দিয়েই তৈরি, মেটেরিয়াল দিয়ে, নর্মালি হচ্ছে রড দিয়ে, মানে হচ্ছে কি জানি বলে যে আয়রন দিয়ে, কাস্ট আয়রন, আয়রন দিয়ে বানানো হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইখানে দুইটা লেন্থ থাকে, একটা হচ্ছে সলিড লেন্থ আর একটা হচ্ছে ফ্রি লেন্থ। ফ্রি লেন্থ মানে এই যে যেমন নর্মালি নর্মালি আমি একটা স্প্রিং কে রেখে দিছি এরকম এরকম পেঁচানো অবস্থায় আছে, এটা হচ্ছে ওইটার, এটা হচ্ছে ওইটার ফ্রি লেন্থ, ঠিক আছে, ফ্রি লেন্থ। এখন আমি যদি এটাকে চাপ দিয়ে এমন করি যে প্রত্যেকটা কয়েল একটার গায়ের সাথে একটা এরকম ভাবে লেগে আছে, কোনো মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই, একদম প্রেসার দিয়ে কি করছি কয়েলটারে একদম মিশাই দিচ্ছি, সবগুলা কয়েলের একটা মাথার সাথে আরেকটা মাথা এরকম হয়ে আছে। তারপরে যদি আমি এই দুই সাইডের লেন্থ মেজার করি তাহলে এটাকে বলা হবে সলিড লেন্থ। বুঝা গেছে? মানে আমাদের যদি স্প্রিংটা একদম ফ্রি অবস্থায় থাকে তাহলে সেটাকে বলবো ফ্রি লেন্থ, আর যদি তাকে চাপ দিয়ে কোনো ফাঁকা জায়গা না রেখে আমি যদি লেন্থ মেজার করি সেটাকে বলবো সলিড লেন্থ। আচ্ছা, এখন টার্ম গুলা ভালো মতো বুঝতে হবে। সলিড লেন্থ কে আমরা এল এস দিয়ে প্রকাশ করব আর ফ্রি লেন্থ কে এল নট দিয়ে, ঠিক আছে। এল নট মানে বুঝতে হবে যে সেটা ফ্রি লেন্থের কথা বোঝানো হয়েছে, আর সলিড লেন্থ মানে এল এস দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে জানা লাগবে অ্যাক্টিভ কয়েল নাম্বার। অ্যাক্টিভ কয়েল নাম্বার কি? যতগুলা যতগুলা কয়েল এখান থেকে এখানে আসে, মনে করেন এই জায়গা থেকে ঘুরে এইটুকু আসলো, এটা কি একটা অ্যাক্টিভ কয়েল, এখান থেকে ঘুরে এখানে আসলো, এটা আরেকটা অ্যাক্টিভ কয়েল, এরকম কয়েলের নাম্বার যেটা সেটা হচ্ছে মেজার করতে হবে বা কাউন্ট করতে হবে, সেটাই হচ্ছে অ্যাক্টিভ কয়েলের নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাক্টিভ কয়েলের ডায়ামিটারটা কেমনে মেজার করবো? কয়েলের ডায়ামিটারটা কি হবে? কয়েলের ডায়ামিটার হচ্ছে, এখানে কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে ওয়্যারের ডায়ামিটার, আমরা যেটা পেঁচাইতেছি সেটাও কিন্তু গোল্লা, মানে এরকম রাউন্ড শেপের, ঠিক আছে। তো ওই এটারে বলতেছি কি, এটারে বলতেছি তার, ওয়্যার। এইটারে যখন আমি পেঁচাই ফেলতেছি তখন সেটা হয়ে যাচ্ছে একটা কি বলে এটারে, একটা কয়েল, ঠিক আছে। একটা তারকে যখন আমি পেঁচাচ্ছি তার মানে এখানে একটা তারের ডায়ামিটার আছে, একটা কিন্তু তারের ডায়ামিটার ইটসেলফ, আর ওই তারটাকে যখন পেঁচায় একটা রাউন্ড সার্কুলার কিছু বানাই ফেলতেছি সেই সার্কেলের একটা ডায়ামিটার আছে, সেটাকে বলতেছি কয়েলের ডায়ামিটার। দুইটা ডায়ামিটার কি ক্লিয়ার? একটা হচ্ছে ওয়্যারের ডায়ামিটার, ওয়্যারের ডায়ামিটারটা অবশ্যই অবশ্যই ছোট হবে আর কয়েলের ডায়ামিটারটা বড় হবে। তো কয়েলের যে ডায়ামিটার সেটা হচ্ছে, আমরা কি করব, এই একটা হচ্ছে যে ইয়ে কি জানি বলে, স্লাইড ক্যালিপার নিয়ে ইনার ডায়ামিটারটা মেপে ফেলবো আর আউটার ডায়ামিটারটা মেপে ফেলবো আর ইনার ডায়ামিটারটা মেপে ফেলবো। ইনার আর আউটারের অ্যাভারেজ নিয়ে পাবো হচ্ছে আমি কয়েলের ডায়ামিটার, কারণ কয়েলের ডায়ামিটার অবশ্যই আমাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নিতে হবে, ঠিক আছে। তো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স তো ওয়্যারের ভিতরে ঢুকে যে ক্যালিপাস দিয়ে মাপা সম্ভব না। সম্ভব? আমরা আউটারটা মেজার করতে পারবো আর ইনারটা মেজার করতে পারবো, আউটার ইনের এভারেজটাই হবে হচ্ছে আমাদের কয়েল ডায়ামিটার, ঠিক আছে। এটা কি বুঝাই গেছে কিভাবে কয়েল ডায়ামিটার মেজার করতে হবে? ধরে নিচ্ছি বুঝাই গেছে। আচ্ছা, এবার আসি পিচ। পিচ কি জিনিস? পিচ হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভ কয়েল থেকে আরেকটা অ্যাক্টিভ কয়েলের মাথা পর্যন্ত যে দূরত্ব, সেন্টার টু সেন্টার, আবারও সেন্টার টু সেন্টার, ফ্রি অবস্থায়, এটা অবশ্যই ফ্রি অবস্থায় থাকতে হবে, প্রেসার দিয়ে না, প্রেসার দিয়ে চাপ দিয়ে ছোট করার পরে দেন আমি মেজার করব, এরকম কিছু না। ফ্রি অবস্থায় যখন থাকবে তখন যদি আমি হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স মেজার করি সেটাকেই আমি বলবো হচ্ছে পিচ, ঠিক আছে, পিচ। এই পিচটার, মনে করেন একটা কয়েল ফার্স্টের ফার্স্টের কয়েলের অংশটা আমি কি বললাম, হরাইজন্টাল থাকে, এখান থেকে ও এরকম একটা সিঁড়ির মতো উঠে যায়, উঠে এরকম আবার পেঁচতে থাকে, তাই না? তাহলে একটা কয়েল এই শুরুর হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেলে থাকে না, এই অ্যাঙ্গেলটাকে বলা হবে পিচ অ্যাঙ্গেল। মানে হরাইজন্টালের সাথে একটা কয়েলের যে ইনক্লাইনেশন, ঠিক আছে, সেটাকে বলা হবে পিচ অ্যাঙ্গেল। আচ্ছা, এখন এখানে কি কাজ করা হয়? বেসিক্যালি এখানে কি করা হয়, এখানে হচ্ছে এই যে
দুই সাইডে ফোর্স অ্যাপ্লাই করা হয়। দেখেন ফোর্সটা এমন ভাবে অ্যাপ্লাই করা হয় যাতে একদম কয়েলের সেন্টার বরাবর থাকে, একদম হেলিকাল স্প্রিং এর সেন্টার বরাবর এখানে টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করা হয় বা কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, এখন যদি এরকম মাঝখান বরাবর করা হয় তাহলে এই কর্নার থেকে একটা একটা আমি যদি বলি যে কোনো একটা কয়েলের কর্নার থেকে একটা সার্টেন ডিস্টেন্সে তো করা হচ্ছে, তাই না? সার্টেন ডিস্টেন্সে যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেখানে কি একটা টরশন বা টর্ক জেনারেট হয় না? আমি একটা মাথা আটকায় রাখছি, সাপোজ একটা মাথা আটকায় রাখছি, আটকায় আরেক মাথায় আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি, তাহলে এটা কিরকম ঘুরে আসবে না? যদি সে ঘুরার অ্যাবিলিটি থাকে, আমি যদি দরজার কথা চিন্তা করি তাহলে ঘুরে আসবে না, তার মানে ওখানে কি ঘুরে আসার চেষ্টা তো করবে অ্যাটলিস্ট। ঘুরে আসুক আর না আসুক ঘুরে আসার চেষ্টা তো করবে, এটারই আমরা কি বলি টর্ক। তার মানে এখানে টর্ক জেনারেট হবে। তো টর্কের জন্য আমাদের এই ডিস্টেন্সটা তো দরকার, তাহলে এই ডিস্টেন্সটা কি হবে? এই ডিস্টেন্সটা হচ্ছে আমরা যে কয়েলের ডায়ামিটারটা বের করলাম, সেই কয়েলের ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করলে পাবো রেডিয়াস। এই রেডিয়াস ইনটু হচ্ছে আমাদের এই ফোর্স, এটাই হচ্ছে টর্ক। এই যে টর্ক টি ইজ ইকুয়াল টু পি ইনটু আর। পি হচ্ছে ফোর্স আর এটা হচ্ছে কয়েল রেডিয়াস। আচ্ছা, এটা হচ্ছে টরশনের কারণে বা টর্কের কারণে আমাদের এখানে একটা কি আসতেছে, ফোর্স আসতেছে, যেটাকে আমরা টর্ক বলতেছি। একটা হচ্ছে ডিরেক্ট একটা ফোর্স আসতেছে। আচ্ছা, ডিরেক্ট ফোর্স কোনটা আসতেছে? এখানে যেহেতু আমরা ডিরেক্টলি ফোর্স অ্যাপ্লাই করতেছি তাহলে এখানে একটা ডিরেক্ট স্ট্রেস জেনারেট হবে, একটা ডিরেক্ট স্ট্রেস আসতেছে আর একটা টরশনাল স্ট্রেস আসতেছে। তার মানে এখানে আমাদের যদি বলি একটা হেলিক্যাল স্প্রিং এর উপর দুই ধরনের স্ট্রেস আসতেছে, একটা হচ্ছে ডিরেক্ট স্ট্রেস, এটা ডিরেক্ট স্ট্রেস, যেহেতু ফোর্স আছে ফোর্সকে যদি আমি এরিয়া দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো একটা স্ট্রেস, সেটা হচ্ছে ডিরেক্ট স্ট্রেস ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। আর একটা হচ্ছে টরশনাল স্ট্রেস হচ্ছে টি আর দিয়ে আমরা কি বের করছি, ফোর্স, তাকে জে দিয়ে ভাগ করে। আচ্ছা, এখন জে হচ্ছে কি, আমরা যেরকম মোমেন্ট অফ ইনার্শিয়া আই এর ভ্যালুগুলা বের করছি, সেই আই এর ভ্যালুগুলার মতোই আমরা হচ্ছে জে এর ভ্যালুগুলাও বের করতে পারি। ঠিক আছে, জে এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া, জে অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া জে এর ভ্যালুটা নর্মালি একটা সার্কুলার কোনো কিছুর জন্য হয় হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। কেউ কিছু বলতেছেন? পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া। পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, জে সার্কুলার কোনো কিছুর জন্য। তাহলে আমাদের জাস্ট আরটা জানা থাকা লাগবে। এখন কথা হচ্ছে এই আরটা হবে ম্যাটেরিয়াল মানে কি, আমাদের যে কয়েলটা ছিল, আমাদের যে ওয়্যারটা ছিল, সেই ওয়্যারের রেডিয়াসটা কিন্তু এখানে ইউজ করতে হবে। এই স্মল আরটা কিন্তু ওয়্যারের রেডিয়াস, ঠিক আছে, কনফিউজড হওয়া যাবে না, ওয়্যারের রেডিয়াস এটা ইউজ করতে হবে, ওয়্যারের রেডিয়াস। আর এই যে বড় আর, এইখানে যেটা আর বসবে সেটা কিন্তু বড় আর বসবে, ঠিক আছে। তাহলে বড় আর আর ছোট আরটা নিয়ে আলটিমেটলি তাহলে আমাদের টোটাল স্ট্রেস কত আসবে, পি ডিভাইডেড বাই এ ইন্টু হচ্ছে 1 প্লাস টুয়াইস আর ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে কয়েলের রেডিয়াস আর এটা হচ্ছে ওয়্যারের রেডিয়াস। আচ্ছা, সেখান থেকে আমাদের ডিফ্লেকশন কতটুকু হইলো, ডিফ্লেকশন বের করারও একটা ফর্মুলা আছে। ডিফ্লেকশন বের করার ফর্মুলাটা আপনারা সরাসরি এখান থেকে মুখস্থ করে নেবেন। ডিফ্লেকশন বের করার ফর্মুলা হচ্ছে এইটা, মুখস্থ করবেন, 64 টি আর কিউব। এন হচ্ছে কয়েলের কতগুলা অ্যাক্টিভ কয়েল নাম্বার আছে, মানে এন কতগুলা পাক আছে, পাক সিম্পল কথায় পাক সংখ্যা, ডিভাইডেড বাই জি ইন্টু হচ্ছে ডি টু দি পাওয়ার 4। আচ্ছা, ডিটা আবার কি, ডিটা হচ্ছে ওয়্যারের ডায়ামিটার, ঠিক আছে। সেটা দিয়ে ডিফ্লেকশন বের করা যাবে। সেই ডিফ্লেকশন থেকে এইগুলা কিন্তু আসে না নর্মালি, তো স্প্রিং কনস্ট্যান্ট কেও সেখান থেকে বের করা যাবে, ফোর্স ডিভাইডেড বাই ডিফ্লেকশন। T
পি ডিভাইডেড বাই ডিফ্লেকশন, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে। এখানে আপনাদের কাজ খুব কম, জাস্ট হেলিক্যাল স্প্রিং কে চাপ দিয়ে হেলিক্যাল স্প্রিং এর ডায়া টায়া এগুলা মাপা, মানে ওই যে ইনার ডায়া আউটার ডায়া মেপে একটা ডায়ামিটার বের করা, আর হচ্ছে কতটুকু ফোর্স, একবারই ফোর্স মেপে জাস্ট ফোর্সটা বের করে, ফোর্সটা জানা আর ডায়ামিটারটা জানা, সেখান থেকে এই ফর্মুলাতে বসাই দিয়ে হচ্ছে স্ট্রেস বের করা। আর সেখান থেকে হচ্ছে আপনাদের আলটিমেটলি যদি যদি বলে যে ডিফ্লেকশন কত বের করো, স্প্রিং কনস্ট্যান্ট কত বের করো, তারপরে আলটিমেটলি এগুলা করে। এগুলা কিন্তু ল্যাব রিপোর্টের পার্ট না, এগুলো এক্সট্রা পার্ট। এখানে জাস্ট এটাই করতে হয় যে হচ্ছে টর্ক যেটা সেটা হচ্ছে বের করতে হয়, ঠিক আছে? তো টর্ক বের করতে গেলে কি লাগবে, একটা হচ্ছে অবজার্ভ লোড লাগবে। সে অবজার্ভ লোডটা আপনারা হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে, নর্মালি এখানেও ইউটিএম মেশিনই অ্যাপ্লাই করা হয়, ইউটিএম মেশিন দিয়ে, ইউনিভার্সাল টেস্টিং মেশিন যেটা আছে সেটা দিয়ে হচ্ছে লোড অ্যাপ্লাই করা হয়। লোড অ্যাপ্লাই করে সেই লোডের পরিমাণটা আপনারা খাতায় নোট ডাউন করবেন ডেটা শিটে। আর ডায়ামিটার গুলা ইনার ডায়া আউটার ডায়া বলে দিবে, প্লাস হচ্ছে ওয়্যারের ডায়া বলে দিবে। সেটা দিয়ে জাস্ট এই ফর্মুলাতে বসায় এতটুকুই কাজ করতে হয়, আর কোনো কাজই নেই ল্যাবে, ল্যাবে আর কোনো কাজই নেই, ঠিক আছে? আপনাদের এক্সট্রা কাজ এই দুটা ফর্মুলা মনে রাখা। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। আপনারা নেক্সট দিন দুইটা গ্রুপই হচ্ছে ইয়ে টেস্টটা, এই কি জানি বলে, হেলিক্যাল স্প্রিং এর যে টেস্টটা আছে এটা করে ফেলবেন, ঠিক আছে? নেক্সট দিন বলবেন, যাদের হচ্ছে শিয়ার ইম্প্যাক্ট হয় নাই তারা এটাও ল্যাব থেকে করবেন। আর হচ্ছে কি বলে, এই হেলিক্যাল স্প্রিং এর এক্সপেরিমেন্টটাও করে ফেলবেন, ঠিক আছে? মানে এটা পড়ানো হয়ে গেল, এখন এক্সপেরিমেন্টটা করা বাকি, এক্সপেরিমেন্টটা করে নিবেন। আচ্ছা আজকে হচ্ছে আপনাদের সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হবে, সো আপনারা লিভ নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আর কি জানি বলবো, আর আমি ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিব, ঠিক আছে? আর স্লাইড তো সবার কাছেই আছে, ম্যানুয়ালটা সবার কাছে আছে না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা লিভ নিয়ে নিতে পারেন। ওকে বল। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।